কিছুক্ষণের মধ্যেই আমাকে বাসা থেকে বের হয়ে আত্মগোপনে যেতে হবে। আমি আপনাদেরকে এক বিন্দু বাড়িয়ে বলছি না। অবশেষে সেনাপ্রধানের কাছে পদত্যাগ করে দেশ ছাড়লেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। একটা বড় প্রশ্ন সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, যেটা এখনো পর্যন্ত লোকানো ছোপানো আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্রকাশ হয়ে পড়ছে। মোহাম্মদ ইউনূস কোথায়? বাংলাদেশি মিডিয়াগুলো এখন চুপ কেন? কোথায় ডক্টর ইউনূস? তিনি চোরের মতো ভোরবেলা দেশ ছেড়ে পালালেন কেন? তিনি জাতিসংঘের জন্য যদি উদ্দেশ্যে গিয়ে থাকে, নিউ ইয়র্কে পা ফেলা মাত্র আমি জানতে পেরে যাবো। ওখানে আমার প্রচুর লোকজন আছে, প্রচুর বন্ধু বান্ধব আছে যারা এখন ওখানে সাংবাদিক। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, ডক্টর ইউনূস পদত্যাগ করে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, এমন তথ্য জানিয়েছে কিন্তু গণমাধ্যমে। আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে এই ভিডিওতে লাইক দিয়ে চলুন, তাহলে আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, যেটা এখনো পর্যন্ত লোকানো ছোপানো আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্রকাশ হয়ে পড়ছে। মোহাম্মদ ইউনূস কোথায়? শোনা যাচ্ছে আজকে ভোরবেলা চোরের মতো তিনি কাতার এয়ারওয়েজের প্লেনে উঠে দেশ ছেড়েছেন। দেশ ছেড়ে কোথায় গিয়েছেন সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। যে বাংলাদেশের মিডিয়া মানে কিছু তার কথা না পড়তে পড়তে ঢাকঢোল পিটিয়ে 1 গুণকে 10 গুণ করে দেখায়, তিনি যদি জাতিসংঘের বৈঠকে যোগ দিতে যেতেন তাহলে পরে তো এতক্ষণে তো সেই মিডিয়া তো ঢাকঢোল পিটিয়ে পৃথিবী একেবারে শুনিয়ে দিত। সেই মিডিয়া কেন চুপ? বাংলাদেশি মিডিয়াগুলো এখন চুপ কেন? কোথায় ডক্টর ইউনূস? তিনি চোরের মতো ভোরবেলা দেশ ছেড়ে পালালেন কেন? তিনি জাতিসংঘের জন্য যদি উদ্দেশ্যে গিয়ে থাকে, নিউ ইয়র্কে পা ফেলা মাত্র আমি জানতে পেরে যাবো। ওখানে আমার প্রচুর লোকজন আছে, প্রচুর বন্ধু বান্ধব আছে যারা এখন ওখানে সাংবাদিকতা করছেন, আমিও তাদের মাধ্যমে জানতে পেরে যাবো। কিন্তু ইন দ্য টাইম যা মাঝপথে আকাশে যা আছে সেই খবর তো আমি পাবো না। তার গতিপথ এখন কোথায়? তিনি কোন দিকে যাচ্ছেন? তিনি আদৌ দেশে ফিরবেন কি? তিনি কি জাতিসংঘের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন বৈঠকে যোগ দিতে? কারণ জাতিসংঘে কিন্তু বৈঠকে যোগ দেওয়ার মতো ওনার কোনো লুকাস্ট্যান্ডি কিন্তু নেই, কারণ উনি বৈধ সরকারের কেউ নন। আর জাতিসংঘের তালিকায় এখনো কিন্তু নাম এখনো জল করছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা। আমি আপনাদের কনফার্ম করছি, আবার বলছি, জাতিসংঘের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম এখনো পর্যন্ত শেখ হাসিনা ওয়াজেদ। সেখানে কিন্তু এই সরকারের কোনো ভূমিকা নেই। এটা জবরদস্তি একটা সরকার বসিয়ে দিয়েছে, এই সরকারের কোনো বৈধতা নেই। সেটা আগামী কিছুদিনের মধ্যে যদি আইসিজেতে এটা প্রমাণিত হয়ে যায়, শেখ হাসিনা যদি গিয়ে প্রমাণ করতে পারেন, কারণ এটা প্রমাণ করতে পারেন, শেখ হাসিনা তো প্রমাণ করে দেবেন তিনি সরকারের তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী। সুতরাং তখন এদের কি হবে? আবার এটাও শুনতে পাচ্ছি আগের রাত্রে, মানে গতকাল গভীর রাতে, মানে ভোর 12টার পর নাকি বেশ কিছু সমন্বয়ক, আগে তো 4 জন ঢেকেছিলেন, এখন বেশ কিছু সমন্বয়ক, আমি সঠিক সংখ্যাটা জানি না, তারাও নাকি দেশ ছেড়েছেন। ধীরে ধীরে এবার সবাই বুঝতে পারছে ফাঁস ছোট হয়ে আসছে। যত ছোট হয়ে আসবে এরা কিন্তু তত পালাবে। আমি আগেই বলেছিলাম দেশ ছেড়ে পালাও, নইলে পরে এদের যদিও পালায়, পরে এরা আসামি যদি হয় সেখানে কান ধরে নিয়ে চলে আসবে, পালিয়ে কোথাও থাকতে পারবে না। কারণ ইন্টারপোল আছে, ইন্টারপোলকে দিয়ে ধরে নিয়ে চলে আসবে। এখন গণপিটুনির হাত থেকে বাঁচার জন্য হয়তো পালাতে পারে। এখন সেটা দেখুন, আমি কিন্তু কনফার্ম বলতে পারবো না যে এরা জাতিসংঘের মিটিং এ পৌঁছানোর জন্য গিয়েছে নাকি এরা দেশ ছেড়ে পালিয়েছেন। তবে দেশে এরা নেই এবং মিডিয়া সেটা চেপে যাচ্ছে। কেন চেপে যাচ্ছে প্রশ্নটা সেইখানে। তাহলে কি ডাল মে কুচ কালা হ্যায়? আমি আজকে রাত্রিবেলা আপনাদের একেবারে সঠিক খবরটা দেবো। রাত্রি 9টার সময় আমি একটা আপডেট দেবো, সেই আপডেটের জন্য অপেক্ষা করুন। সেই আপডেটে আমি আপনাদের পরিষ্কার করে দেবো যে ডক্টর
দেখেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রাককালে তখন আমাদের মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার সাহেবের সাথে যখন আমরা ক্যাম্পেইন করতে গিয়েছিলাম, তখন এই ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং তাদের দোসর ভোট ডাকাত এই ফ্যাসিস্ট তার যে এইখানে এজেন্ট ছিল এই যে জাহিদ ফারুক শামীম, সে গণহত্যার আসামি, সে বরিশালেও সে বিভিন্ন সে অপকর্মের সাথে জড়িত। আজকে তাকে গ্রেফতার করা হয়েছে। এই 2018 সালের 26শে ডিসেম্বর আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার ভাইয়ের কাছ থেকে কিভাবে স্পিডবোট থেকে ছিনিয়ে নিয়েছিল আপনারা দেখেছেন। সারা বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল। আমাকে নির্যাতন করা হয়েছে, এতটা পুলিশি নির্যাতন আমার এখনো ব্যাক পেইন হচ্ছে। আজকে এই জাহিদ ফারুক শামীম তাকে যে গ্রেফতার করা হয়েছে, তাতে আমি এই গ্রেফতারের জন্য আমি অত্যন্ত আনন্দিত। এই আনন্দের কারণে আমি আপনাদেরকে বৃষ্টি বিতরণ করছি আপনারা এবং আমি চাই। আসসালামু আলাইকুম। আমাকে গতকালকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম সহজ সরল গ্রামের এক ছেলে সে আমাকে ফোন করেছে। ফোন করে তারপরে বললো যে এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায়, গেলে নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে। এটা নিয়ে খুব আতঙ্কের ভিতরে আছে। আবার আওয়ামী লীগের 2-1 লোকজন নাকি ভেঙচি কাটাও শুরু করেছে যে গেলে আবার ধরবে, তো গেলে কি করবে, শেখ হাসিনা আবার আসবে, এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে, মেরামত করবে, মাছ ছাড়বে, হাঁস পালবে, শাকসবজি আবার ফের লাগাবে, আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি। প্রজেক্ট এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে, সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে। মানুষজন কোনো কিছু বলতে গেলে তাদেরকে ধরে ধরে গুলি করবে, মারবে, লাশের উপরেও অত্যাচার করবে। এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন। তো লজ্জা শরম তো কিছু থাকা উচিত না। এই যে মানুষ ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন, এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না। আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ। এই যে আপনি গণভবনে দেখেছেন না, যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার সাহেব ব্লাউজ নিয়ে টানাটানি করলো, এটা কিন্তু বিশাল ইতিহাস। আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে, যতদিন এই প্রযুক্তি থাকবে, ফেসবুক, ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি। পৃথিবীর বাংলাদেশে যতদিনই পৃথিবী বেঁচে থাকবে, বাংলাদেশের মানুষ এগুলো মনে করবে এবং বলবে চুরি পাবে এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল, যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয়নি, জনগণ ঝাড়ু দিয়ে তারাই বের করে দিয়েছে। একটু একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে। তো সেই বের হতে গিয়ে একজনের একটা ভিডিও দেখলাম, সে বলছে মানে পিছনে তার ভিডিওর ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আপনার স্যাড মিউজিক লাগিয়েছে, মিউজিক লাগিয়ে তারপরে বলছে প্রধানমন্ত্রীর বের হয়ে যাওয়ার সেই সময়টুকু সেটা কেমন ছিল, ছিল শেখ হাসিনা নাকি যাবেই না, তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে যাবে না, এই দেশে মানুষকে রেখে সে নাকি যাবে না। এরপরে শেখ রেহানা তাকে বুঝাইলো, বললো যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুমিও কি বাবার মতো মরতে চাও, জীবন দিতে চাও, চলো জীবনটা বাঁচাও। তাকে নাকি বুঝাই টুঝায় তারপর হেলিকপ্টার। শেখ হাসিনাকে তো দেখে মনে হইলো যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা, তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টার উঠতেছে। আমরা তো সেই ভিডিওগুলো এখন দেখছি। এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো, মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভিতরে আপনি দেখছেন যে কোনো অনুশোচনা আছে, কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম, সেই ভুলটা সংশোধন করতেছে। ওদের এখনো কথাবার্তা, ওরা আবার দেশে আসবে, আবার সেভাবে খাবে। 5 তারিখে যেদিন শেখ হাসিনা দেশ থেকে বের হয়, সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস তো সেদিন বাংলাদেশে ছিল না, সেটা দেশের বাইরেই ছিল। তো শেখ হাসিনা পলাইলো কেন? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন, আপনার লোকজন এই স্বপ্ন দেখে। এগুলো শেখ হাসিনার শয়তানি। 2 দিন পর পর নিজে ফোন রেকর্ড করে সেটা সাড়ে তারপরে বুঝায়। আর তো বলার তো জায়গা নাই। এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য যদি পাঠায়, তো 5 চামড়া উঠাই দিবে। কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না। তো শেখ হাসিনাকে বলবো, আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে, আমার ফেসবুক, ইউটিউব আছে, বাংলা এডিশনে যাবেন, আমার কাছে পাঠান, আমি চালাবো। আমার কিন্তু ওই ভয় নাই, কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি। তো আমি চালাইতে, আমার কাছে দিয়ে আপনার যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়ে আমি চালাবো। এখন এই শেখ হাসিনার কোনো বক্তব্যকে চালাইতে পারে না, নিজে নিজে ফোন রেকর্ড করে তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে। তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের স্বপ্নদোষ হয়েও যায় না, লাভ নাই তো। আপনি তো আসতে পারবেন না। আপনার একটু মাথার ভেতরে একটা মিনিমাম মানে কমন সেন্স থাকা দরকার, যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাবো, ওই দিনও 2-3 জন বর্ডারে গিয়ে ধরা পড়লো। তো তারা পালাচ্ছে কেন? সে তো চট করে ঢুকে যাবে, তো তারা পালাচ্ছে কেন এখনো? এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করা, সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশের ছাত্ররা, জামাত, বিএনপি মিলে করে নাই। এটার জন্য অনেক উচ্চ পদস্থ শক্তিশালী হয়ে মানে কি বলবো যে আন্তর্জাতিক যে শক্তি, সেই শক্তি এটার পেছনে কাজ করেছে। এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি। তো এই হাজারা স্বপ্নদোষ, এই স্বপ্ন দেখে তারপর স্বপ্নদোষ করে লাভ নেই, কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না। আর শেখ হাসিনা যদি ঢুকতে চায়, আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক। এখন তারা তো দরকার বাংলাদেশে। এই যে $103 বিলিয়ন যে বৈদেশিক ঋণ রেখে গেল, এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে, গুম করেছে, সালমান এফ রহমান, তারপরে সালাম সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে কয়দিন আগে যে জাফরুল্লাহ চৌধুরী, মিডল্যান্ড ব্যাংক ট্যাঙ্ক, এগুলো যে বাংলাদেশটাকে যে একদম ঝাঁঝরা করে দিয়েছে, এটার জন্য তো আমাদের দরকার থাকে। আমরা তো চাই শেখ হাসিনা দেশে আসুক, আসতে বলেন।
আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে, আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবে। সালমান এফ রহমানের দাড়ি ছিল, দাড়ি কাটছে। মানিকের দাড়ি ছিল না, দাড়ি রাখার চেষ্টা করছিল। ওই শ্যামল দত্ত দাড়ি গোপটপ ছিল, দাড়ি গোপটপ সব কেটে ফেলছে। কারোর দাড়ি ছিল, দাড়ি রাখে, কেউ দাড়ি ছিল না, সে দাড়ি কাটে। মানে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। আপনাদের নেতাদেরকে দেখে মিনিমাম কোনো হয় না। এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন। আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন, শেখ হাসিনার ঘরের আত্মীয় সেনাপ্রধান, তিনি কেন পারেন না 5 তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে? শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লেগে যেত, ভারত বাংলাদেশে অ্যাটাক করবে, সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে। এটা ইন্ডিয়ান পত্রিকা, একদম মেইন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলেছে যে লাস্ট 45 মিনিটস অফ শেখ হাসিনা, সেই জায়গায় তারা যে ডেসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে। শেখ হাসিনা সেনাপ্রধানকে ফোন করেছে, পুলিশ প্রধানকে ফোন করেছে, অমিত শাহকে ফোন করেছে, তারপরে ওইদিকে কি বলে ওদের চাওয়ালাকে ফোন করেছে। কেউ তার কথায় সায় দেয়নি। তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই। এসএসএফ কে নিয়েও সে থাকতে চাইছে, এসএসএফ দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সে টিকে থাকতে। তাকে কেন থাকতে দেয়নি এটা বুঝবেন না আপনারা? তো সামনে পরিস্থিতি যেটা এখন হচ্ছে, যে যা যা ঘটছে, আমার কাছে আমি খুব কমফোর্ট ফিল করি না এই বিষয়গুলোতে। কিন্তু আওয়ামী লীগ আবার আসবে, এসে আবার ক্ষমতায় বসা যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ বাড়তে পারে। শেখ হাসিনার আওয়ামী লীগ আবার ফের আসবে। ভাই, গত 15 বছর ধরে কতবার যে দেশে আয়, মানে আমার মতো লোক, আমার মতো এরকম ছোটখাটো লোক, আমার মতো এত নিচু, মানে আপনাদের তো মানে এত বড় কি বলে যে বিশাল বড় রাজনৈতিক নেতাও না, বিশাল বড় কোনো পদেও ছিলাম না, কিছু না। আমি জাস্ট ইউটিউবে আমি ভিডিও তৈরি করতাম। তো আমার মতো একজন লোককে যে পরিমাণে হুমকি খেতে হয়েছে যে দেশে আয়, এর বাইরে তারেক রহমানকে মনে করেন দেশে নিয়ে বিচার করবে, ইন্টারপোলের কাছে নাকি সবকিছু জানানো হয়েছে, নানান কিছু। এত কিছুর পরে আপনারা 45 মিনিটের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে গেল। এতদিন আপনারা বলে আসলেন 15 আগস্টে নাকি আপনাদের বাপেরা নাকি কিছু করতে পারেন, এখন করে দেখি। সেগুলো নিয়ে আমি যখন শেখ মুজিবকে আমি উলঙ্গ করে দিতাম, সবসময় উলঙ্গ করে কথা বলতাম, বদমাইশ ছিল। এই বদমাইশে নিয়ে যখন ভিডিও বানাইতাম তখন বলতো যে আমার বাপেরা পারে না, তুই এবার দেশে, তুই আমার তোদের মায়ের সাথে তোদের মানে সাঙ্গা হয়ে তারপরে তোদের বাপ হয়েছে। তো এই সাঙ্গাকৃত বাপের নিয়ে তোদের যে দরদ উদলায় উঠতো, তোদের বাপের পিছন দিয়েও বার ঢুকাইছে, মুখের মধ্যে হিসু করছে, সবই করছে, তোদের বাপের যে মূর্তি বানাইছি, কই কিছুই করতে পারলি না। খালি বলতি যে দেশে আয় দেশে। 45 মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে পুরো আওয়ামী লীগ। এখন আবার তোরা হুমকি দিচ্ছিস যে আসবি, আবার এসে তারপরে দখল করে ফেলবি। তোদের পিছনে পুলিশ না থাকলে তোদের অবস্থা কি হয় সেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে 5 তারিখে টের পেয়েছে। অতএব এই হুমকি থুমকি দিয়ে লাভ নেই। যদি তোদের আমাকে যদি আবার দেশে নিতে মনে চায়, দেশে নিয়ে যা, দেশে নিয়ে যায়, তারপর ই কর। তোদের সাথে কথা বলতে গেলে মানে ধৈর্য ধরে সুন্দরভাবে কথা বলার মতো রুচিটাও থাকে না। তোরা যেই মানে ভাষায় যেইভাবে তোরা কথা বলতে চায়, যেইভাবে উস্কানি দিতে চায়, সেইভাবে কথা বলতে গেলে অনেক খারাপ হইতে হবে না। আমরা তো অত খারাপ হইতে পারবো না। তাই সুন্দর করে বললাম যে বাবা দেশে আয়, তোর মাকে নিয়ে যদি আসতে চাস তোর মাকেও নিয়ে আয়, আমরা অপেক্ষা করছি তোর মা দেশে যাবে, আমরা এটা দেখতে চাই। দেখি আওয়ামী লীগ কত ক্ষমতাশালী, তাই বুঝবো যে আসলে তোরা তো সবসময় বলি যে তোরা নাকি রাস্তায় পয়দা হুয়া। তো তোরা তো আওয়ামী লীগ যেহেতু রাস্তায় পয়দা হুয়া, রাস্তায় পয়দা হুয়া রাস্তায় আয় দেখি কিরকম পারিস, তারপরে বুঝবো না যে কি করতে পারিস। তোদের আম্মার আরেক মধ্য মাতাল এক পুত্র আছে, এই 5,500 বিজ্ঞানী, এই দুজনে মিলা তোদের উস্কানি দেয়, তোরা স্বপ্ন দেখে স্বপ্ন দোষায় তোদের যাই দেশে যা। তোদের আম্মারে আর আমার পুত্রে বল দেশে যাই, তোদের না করে নাই তো দেশে যাইতে বল, জানা কেন? তোদের আমাদের আরো আত্মীয় স্বজন আছে, কেউই নাই। তোদেরকে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ব্যবে করায় আর তোরা এই ছাগলের মতো ডাকাটাই করিস। যাই হোক, এই ডাকাটা কি বন্ধ কর। হ্যাঁ, বন্ধ করে। এই যে গত 15 বছর তোরা যে মানে মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন করেছিস, অনেক মানুষ আছে তারা বিএনপি আওয়ামী লীগ এগুলো কোনো কিছু করে না, ইভেন তারা রাজনীতি পছন্দ করে না, দুই দলের এক দলকে পছন্দও করে না, তারাও এই শেখ হাসিনার বিদায়ে কি পরিমাণে মানে উচ্ছ্বাস, কতটা মানে কি বলবো যে মানে শান্তি অনুভব করছে, কতটা ফ্রি অনুভব করছে। দেখ, এই যে রাস্তায় নেমে এসেছিল সব বিএনপি আর জামাতের লোক, তোর মনে হয় সেটা জীবন দিয়েছে সবাই বিএনপি আর জামাতেরই লোক? না, সাধারণ মানুষ কিচ্ছু করে না, জীবনের রাজনীতি বুঝে না করে তারাও নেমে এসে। সো মিনিমাম তোদের যদি লজ্জা সরব যদি কিছু থেকে থাকে, তাহলে আমি মনে করি যে একটু অনুশোচনা থাকা দরকার। তোরা একটা রাজনৈতিক দল, বিশাল বড় তোদের সমর্থক আছে, আস্তে আস্তে মাপ চায়া তারপরে বল আমাদের দলের এই মানুষগুলো এই অন্যায় করেছে, আমরা এটা চাই না, আমরা নতুন একটা আওয়ামী লীগ তৈরি করতে চাই, বা নতুন একটা নাম দিয়ে আমরা এই দলটা তৈরি। কারণ আদর্শে তো অমিল আছে, তোরা তো তোদের তার একটা আদর্শ আছে। তোদের আম্মা হচ্ছে শেখ মুজিব, আবার এই শেখ হাসিনা হচ্ছে তোদের আম্মা, আবার মুজিব হচ্ছে তোদের আব্বা। তো তোদের এই যে আম্মা আব্বার যে তোরা যে নবী রাসূলের মতো যেভাবে আদর্শ হিসাবে মানিস, এই আদর্শ তো বাংলাদেশের কারণ নাই। তো তোদের একটা আলাদা দল থাকতেই হবে, সেটা গঠন কর। যা ভুল করছিস সেটার জন্য অ্যাটলিস্ট মাপ চা মানুষের কাছে। ভুল তো করছিস। 1800 গতকালকে নিউজে দেখলাম 1800 গত এই আন্দোলনেই মারা গেল। আরো কত হয়তো এর সাথে আরো হয়তো 400-500 বাড়তে পারে। তো প্রায় 2000 মানুষের উপরে তোরা হত্যা করেছিস এই গত 15 দিনে। আবার লজ্জা নেই তোরা আবার দলের ক্ষমতায় আসতে চায়, মানুষদেরকে কি করে নিবে। মনে কর আবার আসলি, মনে কর হাইপোথেটিক্যালি চিন্তা করলাম যে তোরা আবার আসলি, কি করবি? আবার এনে মারবি? মারার পরে কি হবে? মানে এমনি জোর করে বাংলাদেশে টিকে থাকবি? সম্ভব না। সো শেখ হাসিনার এই যে এই আন্ডা বাচ্চা যেগুলো আছে সেগুলোর সাথে সাথে আরো অন্যদেরকেও বলতে চাই, কেউ বাংলাদেশে ভবিষ্যতেও এইভাবে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে জনগণকে জিম্মি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেন না। জনগণের ক্ষমতা জনগণের হাতে ছাড়তে হবে, এবং সেটা বিএনপি হোক, জামাত, যারাই ক্ষমতায় আসুক সামনে, এই সরকারের পরে একটা নির্বাচিত সরকার তো আসবে, তারা এসেও যেন এই শিক্ষাটা যেন অন্তত। আনুমানিক 50 দিন হয়েছে। এই 50 দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন বা আমাদের অন্তর্বর্তী সরকার আছেন, তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে কমছে, এটা একদম স্পষ্ট। আর এই কমার পেছনে মেইন যে রিজনগুলো হচ্ছে, প্রধান এবং অন্যতম বিষয়টা হচ্ছে
সমন্বয়করা ভাবছেন বা তাদের কথাবার্তাতে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেই জায়গাটাতে দ্বিমত পোষণ করছেন যে তাদের কথাবার্তায় মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির শুধু ছাত্ররাই এই বৈষম্য বিরোধী আন্দোলন বা সারা বাংলাদেশে যেই সরকার পতন ঘটিয়েছে আওয়ামী লীগ সরকারে সেটা শুধু তাদের ক্রেডিট। বাট এখন আমরা আস্তে আস্তে দেখছি বিএনপি বলছে তাদের ক্রেডিট, জামাত ইসলাম তো যে চমক দিছে ভাই, শিবিরের পোলাপাইন একটা অস্বাভাবিক চমক ছিল, পাশাপাশি হেফাজতে ইসলাম তারা দাবি করছে আমরাও দাবিদার। তো এরকম নানান ইস্যুতে সমন্বয়কদের বিপরীতে আস্তে আস্তে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতারা কথা বলছেন। কেউ গুছিয়ে বলছেন, কেউ কৌশলে বলছেন, আবার কেউ সরাসরি বলছেন। বেসিক্যালি সরাসরি কথা বলেন, ডাইরেক্ট চেহারা টেহারার দিকে তাকায় না। তিনি হচ্ছেন মাওলানা মামুনুল হক। দর্শক, এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সরকারের বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সমন্বয়ক ছিলেন, সমন্বয়ক থেকে সরাসরি সরকারের উপদেষ্টা। এই মুহূর্তে টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন মোহাম্মদ নাহিদ, তাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মাওলানা মামুনুল হক। মামুনুল হকের সাথে কি এমন ঘটলো যে নাহিদকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন? এমনকি এটাকে হালকা নেওয়ার কিছু নাই। হেফাজতের বা এই মুহূর্তে ইসলামিক যে দলগুলো আছে তাদের যে মাঠের উপস্থিতি, বিভিন্ন প্রোগ্রাম, সভা, সেমিনার, মোটামুটি আপনার এটা হালকা নেওয়ার সুযোগ নেই, ঠিক আছে? তো এখন কেন বাংলাদেশ খেলাফত মজলিসের এই মহাসচিব তাকে আলটিমেটাম দিলেন? আসুন দেখি ভেতরের গল্প কি। আর রাজধানীর শাহবাগ চত্বরে গতকালকে একটা প্রোগ্রামে মামুনুল হক বলছেন, তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করছি। আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না? চিনেন না বলাটা তো ভুল হবে, মামুনুল হককে চিনে না। বাংলাদেশে আসলে এমন কোনো মানুষই নেই যারা ফেসবুক চালায়। তো তিনি বলছেন, আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক, ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে। আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় গণমাধ্যম, অনলাইন পোর্টাল রেস্ট্রিকশনের শিকার হয়েছে। আর আপনারা ওইখানে বসে বিলাসিতা করছেন। বৈষম্যের বিরুদ্ধে এই সংগ্রামে আমাদের সমস্যাগুলোর সমাধানের কোনো চিন্তা আপনাদের মধ্যে দেখছি না। আপনারা উপদেষ্টা পরিষদ, রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া। আমার এই বক্তব্যের 24 ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। মানে সমন্বয়কদের বিরুদ্ধেই বা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেই মাঠে নামার ঘোষণা দিয়ে দিয়েছে মাওলানা মামুনুল হক। তিনি বলছেন, আন্দোলন সংগ্রামে আমরাও ছিলাম, আমরা রক্ত দিয়েছি, কারারুদ্ধ হয়েছি, অন্যায় অবিচারের শিকার হয়েছি, ষড়যন্ত্রের শিকার হয়েছি, যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গনেও ছিলাম আমরা। এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই। আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান, তাহলে সেই পা ভেঙে গুড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না। সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। আমাদের উপেক্ষার ধারা অব্যাহত থাকলে আমরা বেশি দিন চুপ করে থাকবো না। শিক্ষা কমিশনে এদেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, না হলে শিক্ষা কমিশনের কোনো সুপারিশ মানা হবে না। এছাড়াও 2013 সালে আপনার যে হেফাজতে ইসলামের ঘটনাটা হয়েছে সেটা নিয়েও তদন্ত দাবি করছেন। তো সম্ভবত বিগত সরকার বা সামহাও এই সরকারই কিনা জানি না, তারা তো আসলোই মাত্র। মাওলানা মামুনুল হকের কোনো ভিডিও আপলোড করলে রেস্ট্রিকশন আসছে, বা তার বক্তব্য যারা শেয়ার করছেন তারাও রেস্ট্রিকশন পাচ্ছেন। আবার সরকারও এগুলোর বিরুদ্ধে আগে ব্যবস্থা নিয়ে রাখছেন ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার মাধ্যমে। সম্ভবত ওই বিষয়টা কি মাওলানা মামুনুল হক, যেহেতু এখন নাহিদ এই মন্ত্রণালয়টার দায়িত্বে আছে, সো তাকে বিষয়টা নিয়ে হয়তো কথা বলেছেন। নাহিদ হয়তো বিষয়টা ফোকাস করেনি, যার কারণে আজকে এই বাঁকা অ্যান্সার আসছে। তো নাহিদের উচিত বিষয়টাকে হালকাভাবে না নিয়ে সলিউশন করা, কারণ হেফাজতে ইসলাম বড় কঠিন টিম, মাঠে নামলে কিন্তু খবর আছে, এটা বাস্তবই। দেখা যাক। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।